মুভির শুরুতে আমাদের রাতের সময় দেখানো হয়, যেখানে রাজা ক হ্রস্ব উ কার নগর তার হবেলিতে পার্টি করছিলেন। পার্টি দেখে বেশ জাঁকজমকপূর্ণ মনে হচ্ছিল, আর একটা রাজার হবেলি কতটা বড় হতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। দূর থেকে দেখানো হয় যে আমাদের আমান পাটনায়ক তার পুরো রেড টিম নিয়ে তাদের হবেলিতে হানা দিতে আসছেন। এই খবর রাজা সাহেবের অ্যাসিস্ট্যান্টের কাছে পৌঁছে যায় এবং সে রাজাকে গিয়ে এটা জানায়। হাওয়েলিতে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যায় এবং আমান পাটনায়ক ওখান থেকে সরে গিয়ে অন্য রাস্তা ধরেন। যখন তাদের পুরো টিম ওখানে হানা দেওয়ার জন্য যায়, রাজা সাহেবের লোকেরা তাদের উপর গুলি চালায় এবং তারা খুব ভয় পেয়ে যায়। তারা পিছিয়ে রাস্তায় চলে আসে এবং রাজা সাহেবের লোকেরা তাদের উপর ডমিনেট করে। রাজা সাহেব তার পুরো হবেলি থেকে সোনা গয়না যত টাকা পয়সা ছিল সব কন্টেনারে ভরে 3-4টে গাড়িতে করে পাঠাতে শুরু করেন, যাতে তাদের কাছে কোনো প্রমাণ না থাকে, কারণ তারাও জানতো এখনই না হোক কিছুক্ষণ পর পুলিশের পুরো বাহিনী এখানে এসে যাবে। এরপর আমরা দেখি রাজা সাহেবের লোকেরা যখন অন্য রাস্তা দিয়ে ট্রাক নিয়ে যাচ্ছিল, তাদের সামনে আর কেউ না, আমান পাটনায়ক তার জিপ নিয়ে দাঁড়িয়েছিলেন। তারা ভাবতেও পারেনি যে তিনি তার সাথে পুরো ফৌজ ডেকে এনেছেন। রাস্তার মাঝখানে তাদের গাড়িগুলোকে থামানো হয় এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়। রাজা সাহেব তার হাবেলিতে রাগে লাল হয়ে যাচ্ছিলেন। তিনি তো পাটনায়ককে গুলিই করে দিতেন, কিন্তু এই ব্যাপারটা ধামাচাপা দিতে হবে। তো তাদের যে অ্যাসিস্ট্যান্ট সে গিয়ে পাটনায়ক সাহেবকে বোঝায়, কিছু লেনদেন করে যদি বিষয়টা মিটিয়ে ফেলা যায় তাহলে আমাদের দুজনের জন্যই ভালো হবে। 10 লাখ, 20 লাখ, কত চাই আপনার? আমরা দেখি আমান পাটনায়ক একটা কাগজের ওপর 2 কোটি টাকা লিখে দেন এবং সেটা দেখে সে অ্যাসিস্ট্যান্ট হতবাক হয়ে যায়। আমান পাটনায়কের এটা ছিল 76তম রেড, যেটা কিনা ঘুষ নিয়ে মিটমাট হয়ে গিয়েছিল। কিন্তু এই ব্যাপারে পেপারে খবর আসতে শুরু করে এবং তাকে ঘুষ নেওয়ার জন্য হাতে নাতে ধরা পড়ার কারণে ওখান থেকে বদলি করে দেওয়া হয়। বাড়ি ফিরে তিনি তার স্ত্রী ও মেয়েকে বলেন, চলো আমাদের এই শহর ছাড়ার সময় এসে গেছে। আমাদের জিনিসপত্র বাঁধতে হবে এবং ভোজের নতুন পোস্টিংয়ের জায়গার জন্য বেরোতে হবে। তার নতুন পোস্টিং হয়েছিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ভোজ। আমানের স্ত্রী এই ব্যাপারটা বিশ্বাস করে না যে সে ঘুষ নিয়েছে। সে বলে, তোমার উপর আমার ভরসা আছে যে তুমি কখনো ঘুষ নিতে পারো না। যদি ঘুষ নিতে তাহলে তোমার বদলি হতো না। আর 76তম রেড তোমার এমনি এমনি হয়নি। নিশ্চয়ই এর পিছনে তোমার কোনো না কোনো প্ল্যান আছে। আমান হেসে কথাটা এড়িয়ে যায়। আমান ভোজের জন্য রওনা দেয়, গাড়িতে তার পুরো পরিবারকে নিয়ে যায়। যেতে যেতে রাস্তায় সে বড় বড় হোর্ডিং দেখতে পায়, যেখানে দাদাভাইয়ের ছবি লাগানো ছিল। দাদাভাই ওখানে হোম মিনিস্টারও। তিনি একজন মন্ত্রী এবং পুরো ভোজ যেন তারই রাজত্ব। শুধু তার প্রভাব নয়, লোকেরা তাকে ভয় পায় না, বরং ভালোবাসে, সম্মান করে। তারা তার প্রতি সহানুভূতিশীল, কারণ তিনি জনগণের জন্য, জনগণ দাদাভাইয়ের জন্য। এরপর আমাদের দাদাভাইকে দেখানো হয়, যিনি একজন ভালো রাজনীতিবিদ। এর সাথে সাথে তিনি তার মাকে যেন ভগবানের মতো পূজা করেন। একটা ভালো পরিবার, ঘরবাড়ি, মানুষের ভালোবাসা, আর কি চাই? পুরো পারফেক্ট ফ্যামিলি। তারপর আমরা আমানকে দেখি যে প্রথম দিন অফিসে জয়েন করে সে সকাল 9টায় অফিসে এসে যায়। 10টা থেকে বাকি স্টাফরা আসতে শুরু করে। আমান অফিসে পৌঁছেই সব ফাইল দেখতে শুরু করে। পুরনো বিল্ডারদের এখানে কত ক্রাইম হয়েছে, কত ট্যাক্স কালেক্ট হয়েছে, সব কিছু। কিন্তু সে সব কিছু পারফেক্ট পায়। আর বাকি অফিসাররাও জানায় যে স্যার, আমাদের ভোজ কিছুই হয় না। আর দাদা ভাই সব কিছু মেনটেন করে রেখেছেন, কোনো স্ক্যাম নেই। রাইট টাইমে ইনকাম ট্যাক্স জমা পড়ে যায়। তাই মাঝে মাঝে আমাদের এখানে যেন কোনো কাজই থাকে না। আমান তখন বলে, আমাদের কাজ না করার জন্য টাকা দেওয়া হয় না। আমার সন্দেহ হচ্ছে এত সব কিছু ঠিকঠাক হচ্ছে, নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু ভুল আছে। তো গত 10 বছরের পুরনো যত বিল্ডার আছে তাদের ট্রানজ্যাকশনের হিস্টোরি আমার চাই। তখন একজন তার স্টাফকে বলে, এটা 76তম রেড, আর আপনারা জানেন এর আগের রেড এনাকে ঘুষ নেওয়ার জন্য ধরা হয়েছিল। পেপারেও তো এসেছিল, এর জন্যই তো তার বদলি হয়ে গেল। আমান এই কথা পুরো শুনেছিল, কিন্তু কোনো রিয়্যাক্ট করেনি। রাতে বাড়িতে আমানের মেয়ে বলে, পাপা, 2 দিন স্কুলে ছুটি আছে, আমাদের একটু ঘুরতে যেতে হবে। তখন আমান বলে, ঠিক আছে, আজ সন্ধ্যায় আমরা ঘুরতে বেরোব। যে ড্রাইভার থাকে সে ঘুরতে যাওয়ার কথা বলে, প্রথমে আপনার দাদা ভাইয়ের একটা ভবনে যাওয়া উচিত, যেটা তিনি তার মা ও বাবার স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছেন। খুব ভালো জায়গা স্যার, আপনার খুব পছন্দ হবে। আমান ওখানে যায় এবং দেখে অনেক একর জমির ওপর তৈরি সেই ভবন। আর ভবনের মাঝখানে দাদাভাই তার বাবার স্মৃতিতে একটা পিতলের হাত বানিয়েছেন। সে আশেপাশে ঘুরে দেখছিল, তখনই ওখানে দাদাভাই আসেন। সঙ্গে সঙ্গে তাকে হাত জোড় করে প্রণাম করেন
এবং বলেন, ভোজে আপনার স্বাগতম। আপনি এত সৎ, তাই আপনার সাথে দেখা করার জন্য আমি নিজেই এসেছি এবং আমি আপনাকে নিজে ঘুরিয়ে দেখাবো। আপনার অনেক গল্প শুনেছি পাটনায়ক সাহেব, আর আজ আপনি আমাদের শহরে এসেছেন, তাই আমার যত ভুল হচ্ছে সেগুলোও আপনি শুধরে দেবেন। তখন আমানও হাসে এবং বলে, আপনি শহরটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন। আমি দেখেছি আমাদের অফিসেও সব ইনকাম ট্যাক্স টাইমে জমা পড়ে। আমার মনে হয় না এখানে আমার বেশি হাত পা নাড়াচাড়া করার দরকার পড়বে। তখন তারা দুজনেই হাসে এবং একে অপরের সাথে ভালোভাবে কথা বলে। এরপর আমান ওখানে লোকাল মার্কেট ইত্যাদি ঘোরে। এখানে সে দেখে আলাদা আলাদা বাজার তৈরি হয়েছে, যেগুলো দাদা ভাইয়ের নামে। তারপর আমান ধীরে ধীরে দাদা ভাইয়ের ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করে। তখন সে জানতে পারে দাদা ভাই এই লোকেদের অনেক সাহায্য করে। এবং দাদা ভাইয়ের ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে যখন সে জানতে পারে, তখন সে জানতে পারে যে দাদা ভাই আগে তাদের মতোই জুতার দোকানে কাজ করত। জুতার দোকানে সে যত টাকা কামাত, গরিবদের খাওয়াত। ধীরে ধীরে তাদের ব্যবসা মন্দা হতে শুরু করে, তবুও সে গরিবদের খাওয়াতে থাকে। দেখতে দেখতে সে জনপ্রতিনিধি হয়ে যায় এবং লোকেরা তার সাথে জুড়তে থাকে এবং বলে যে দাদা ভাই আপনি রাজনীতিতে আসুন, তাহলে আমরা আপনাকেই ভোট দেব এবং আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। তারপর সে মুখ্যমন্ত্রীজির কাছে টিকিট চাইতে যায়। তখন তাকে অপমান করা হয় এবং মাথায় জুতো রাখা হয় এবং তাকে বলা হয়, তোমাদের জাতের লোকেদের পার্লামেন্টে আসার যোগ্যতা নেই। আর এই কথাটা আমাদের দাদাভাই মনে গেঁথে নেয়। তারপর আমরা সবাই একসাথে হই এবং আমরা নিজেদের পার্টি তৈরি করি এবং ওখানে আমরা লোকালি জিতে যাই। তারপর মুখ্যমন্ত্রীজিরও আমাদের সমর্থন দরকার পড়ে এবং দাদাভাই তখন তাকেও ঝুঁকা দেয় এবং নিজে ধীরে ধীরে তাদের পার্টিতে যোগদান করে এবং সে পার্লামেন্টে আসে। আজ তার কাছে হোম মিনিস্ট্রি আছে। তার কাছে কি নেই বলুন তো? কিন্তু তিনি অনেক দুঃখও সয়েছেন। তার যে প্রেমিকা ছিল তার জন্য তিনি অনেক কিছু করেছিলেন, কিন্তু আজ থেকে 7-8 মাস আগে একটা ট্রেন অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। আমাদের দাদাভাই আমাদের জন্য ভগবানের মতো। এরপর আমাদের দেখানো হয় রাতে আমানের বাড়িতে একটা গেট টুগেদার ছিল। সেখানে অনেক লোক এসেছিল, কিন্তু পার্টি মাঝপথে ছেড়ে আমান একটা ফোন কলের জন্য গাড়ি নিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর সে আবার ফিরে আসে। তারপরের দিন আমরা দেখি সে তার এক ড্রাইভারকে নিয়ে একটা ক্ষেতের এরিয়ায় যায়, যেখানে দূরে সে আখের ক্ষেত দেখতে পায়। সেখানে সে বলে, গরম তো এসে গেছে, এরা আখের ক্ষেত কাটছে না কেন? অনেক গ্রামবাসীরা বলে এটা অন্য গ্রামের সরবিক্রম গানিয়াল, যে এখানকার জমিদার, সে কোনো না কোনো ক্ষেত ফেলে রেখেই দেয়। তারা বলে আমরা এই ক্ষেতগুলো এই জন্য ফেলে রাখি যে তাদের বরকত হবে, কিন্তু জানি না কোনো ক্ষেতও এভাবে ফেলে রাখলে বরকত হয়। আমানের এখানে কিছু না কিছু সন্দেহজনক মনে হয়। তার পরের দিন রাতে আমান তার পুরো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের টিমকে ডাকে এবং তাদের হাতে এক এক করে খাম দেয়। টোটাল 30 জন ছিল এবং খামে লেখা ছিল আর একটা রেডের ব্যাপারে, যেটা আমান মারতে চলেছে এবং সেই রেড আর কারোর ওপর নয়, দাদা ভাইয়ের বাড়ির ওপর ছিল। আর এটা দেখেই সব ইনকাম ট্যাক্স অফিসার হতবাক হয়ে যায়, কারণ দাদা ভাইয়ের বাড়িতে রেড যেন ইম্পসিবল, হতেই পারে না। আর একজন অফিসার আবারও টিপ্পনি কাটে এবং বলে এবার এদের বদলি নয়, পার্মানেন্ট ছুটি হয়ে যাবে। কার মুখে হাত দিচ্ছে এদের ধারণা নেই, এদের সাথে আমরাও যাব। আর এই টিপ্পনি শোনার পর আমান রিপ্লাই করে। এবার সে বলে, আসল সত্যি আমি তোমাদের এখন বলছি, আগের রেডে কি হয়েছিল। যখন হর্ষ ও কার নবর সাহেবকে সে 2 কোটি টাকা ঘুষ দেওয়ার জন্য বলেছিল, তাদের কাছে তো কোনো টাকা ছিল না, সেই টাকা দিয়েছিল দাদা ভাই। এটা তারা এভাবে জানে যে যখন তাদের ট্র্যাক করা হয়েছিল কোথা থেকে টাকা এসেছে। যে 3 জন টাকা দিয়েছিল তাদের বসিয়ে যখন ইনকোয়ারি করা হয়েছিল, তারা বলেছিল এই টাকা দাদা ভাইয়ের তরফ থেকে এসেছে, কিন্তু এখন প্রমাণ করতে পারবে না। তখনই আমি একটা ষড়যন্ত্র করি। আমি এটা বলে দিই যে 2 কোটি টাকার সাথে আমাকে হাতে নাতে ধরা হয়েছে। এর ফটো এভিডেন্স পুরো মিডিয়াওয়ালাদের দেওয়া হোক। এই কারণে আমার বদলি হয়ে গেল। আর বদলি কোথায় হবে? ভোজে। আর আমি এই দাদা ভাইকেও জেলে অবশ্যই ঢোকাবো। আমার সিনিয়র অফিসার, যে আমার মতোই সৎ, তিনি আমাকে অনেকবার বুঝিয়েছেন পাটনায়, এবার যদি প্রমাণ না থাকে তাহলে আমিও তোমাকে বাঁচাতে পারবো না এবং তুমি তোমার রেপুটেশনের ওপর একটা দাগ লাগিয়ে যাচ্ছ। লোকেরা তোমার ফ্যামিলির ওপরও আঙুল তুলবে। এই সব তোমাকে সহ্য করতে হবে। কিন্তু আপনারা জানেন না, হয়তো অনেকে আমাকে পিছনে গালিও দিচ্ছে যে কি অফিসার এটা, ঘুষ নিয়ে নিল। কিন্তু আমি আমার কর্তব্যকে আমার ফ্যামিলির আগে বেছে নিই। তাই আজ আপনাদের যে খাম দিয়েছি তাতে দাদা ভাইয়েরই নাম আছে। তো আপনারা রেডি হয়ে যান, আমরা রেড মারতে চলেছি। তারপর আমরা দেখি যেন একটা বানর সেনা লঙ্কায় হানা দিতে চলেছে। তারা গেটের বাইরে যায় এবং সেই আইকনিক ডায়লগ, গেট ধাক্কায় এবং বলে, দরজা খুলুন, আমরা রেড মারতে এসেছি।
আর তারা বলে, ভেতরে আপনারা দেখছেন না। আর তখন পাটনায়ক সাহেব বলেন, আপনাদের হয়তো এটা জানা নেই, এখন বাইরে কত সরকারি কর্মচারী আপনাদের বাড়িতে রেড মারার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। দরজা এক্ষুনি খুলুন। যখন তারা পুরো ফৌজ নিয়ে বাড়ির ভেতরে আসে, দাঁত